আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের গণিত পরীক্ষাটা হবে 10 জুলাই। আমরা আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আমরা বিগত পর্বগুলোতে প্রথম 3টা অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের মোট 5টা অধ্যায় থাকবে পরীক্ষায়। আজকে আমরা চতুর্থ অধ্যায় দেখবো আর পরবর্তী পরে পঞ্চম অধ্যায় দেখবো। তো তোমরা ভিডিওগুলো কোথায় পাবে? ইউটিউবের সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করলে সেখানে তোমরা আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। তো দেখবে যে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট করা আছে। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন নামে যে প্লে লিস্টটা আছে, এখানে গেলে দেখবে তোমরা প্রত্যেকটা বিষয়ের উপর নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এবং তোমাদের গণিত পরীক্ষা, যেহেতু গণিত পরীক্ষার প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া আছে। সো এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার, যে অধ্যায়ের ভিডিও দরকার, খুব সহজে তোমরা দেখে নিতে পারবে। এই তোমাদের বই সূচিপত্র। আমরা বিগত 3টা পর্বে প্রথম 3টা অধ্যায় সংখ্যার গল্প, পূর্ণ সংখ্যার জগৎ আর মৌলিক উৎপাদকের গল্প, এগুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের আজকে আলোচনার বিষয় ভগ্নাংশের খেলা, যেটা আমরা দেখব 4 নাম্বার পর্বে, ঠিক আছে? আর আগামী পর্বে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা প্রথম যে প্রশ্নটা রেখেছি, একটা একক কাজ। সুমন সাইকেলে চড়ে প্রতি ঘন্টায় 8 কিলোমিটার পথ যেতে পারে। ক নম্বরে কী বলা আছে? সুমন 6 ঘন্টায় কত কিলোমিটার পথ যেতে পারবে? আর খ নম্বরে বলা আছে 30 কিলোমিটার পথ যেতে সুমনের কত ঘন্টা সময় লাগবে, ঠিক আছে? ক নম্বরে সুমন 1 ঘন্টায় যেতে পারে 8 কিলোমিটার, তাহলে 6 ঘন্টা যেতে পারে কত? 1 ঘন্টা যদি 8 কিলোমিটার পারে, 6 ঘন্টা নিশ্চয়ই তার বেশি পারবে। তাহলে কত? 6 গুণ 8 বা 8 গুণ 6, তো 6 8 48, তার মানে 48 কিলোমিটার। এটা উত্তর। খ নম্বরে কী বলা আছে? সুমনের 8 কিলোমিটার পথ যেতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে 30 কিলোমিটার পথ যেতে সময় লাগবে কত ঘন্টা? 30 ভাগ 8 ঘন্টা, তার মানে 3.75 ঘন্টা, ঠিক আছে? দেখো, 8 কিলোমিটারে যদি লাগে 1 ঘন্টা, 1 কিলোমিটারে কত? 1 ভাগ 8 ঘন্টা। আর 30 কিলোমিটারে কত? 1 গুণ 30 ভাগ 8 ঘন্টা, তার মানে কত? 30 ভাগ 8 ঘন্টা। তাকে ভাগ করলে আসছে কত? 3.75। এরপর দেখো, 2 নম্বর প্রশ্নে আমরা একটা একক কাজ রেখেছি। রাতুল বাজার থেকে 105 টাকা কেজি দরে 1.5 কেজি চাল, 45.50 টাকা কেজি দরে 5 কেজি পেঁয়াজ ক্রয় করে। সে দোকানদারকে কত টাকা দিবে, ঠিক আছে? তাহলে রাতুল 105 টাকা কেজি দরে 1.5 কেজি ডাল এবং 45.50 টাকা কেজি দরে 5 কেজি পেঁয়াজ ক্রয় করে। সুতরাং ডালের মোট মূল্য 1.5 গুণ 105 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি? 1.5 গুণ 105কে লেখা যায় 1.5কে আমরা লিখতে পারি 15 ভাগ কত? 10 গুণ যা আছে তাই 105 রাখলাম, ঠিক আছে? ব্র্যাকেট বাইরে টাকা। তাহলে 15 ভাগ 10, আমরা উপরে লবগুলোকে একসাথে গুণ করি। 15 গুণ কত? 105, আর নিচে কত? 10, বাইরে টাকা, ঠিক আছে? তাহলে দেখো কি লেখা যায় এখানে। উপরে যদি 15 আর 105 গুণ করি, কত? 1575 টাকা, আর নিচে থাকে 10, বাইরে টাকা। তাহলে 1575 ভাগ 10 মানে কত? এটা মানে এক ঘর আগে একটা দশমিক চলে আসবে, যেহেতু 10 আছে নিচে। 157.5 টাকা, ঠিক আছে? এটা আমাদের উত্তর। এবার দেখবো আমরা পেঁয়াজের মোট মূল্য কত। দেখো, পেঁয়াজের মোট মূল্য এখানে 5 কেজি পেঁয়াজ ছিল, প্রতি কেজি 45.50 টাকা। তাহলে 5 দ্বারা গুণ করেছি। এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় ব্র্যাকেট 5 গুণ 45.50, যেহেতু তখন 455 ভাগ কত? 10, কারণ এই শূন্য থাকা না থাকা এক কথাই, তার মানে দশমিকের পর এক ঘর আছে, জন্য 10 দ্বারা ভাগ করেছি আমরা, ঠিক আছে? সমান ব্র্যাকেট না দিলেও চলে, ব্র্যাকেট দিয়ে দিই। 5 গুণ উপরে কত আছে? আর 455, আর নিচে আছে 10, বাইরে টাকা। সমান উপরে কত থাকে? দেখো, 5 আর 455 গুণ করলে থাকে 2275, আর নিচে থাকে 10, বাইরে টাকা। তাহলে কত ভাগ করলে 227.5 টাকা, ঠিক আছে? এবার দেখি, তাহলে রাতুল দোকানদারকে দিবে মোট কত টাকা? 157.5 যোগ 227.5 টাকা। এটা কীভাবে লেখা যায়? 1575 ভাগ 10 যোগ 2275 ভাগ 10, বাইরে টাকা। তাহলে এখানে লসাগু যায় কত? 10। লসাগু 10 করলে উপরে কত থাকে? উপরে থাকে 1575 যোগ কত? 2275, বাইরে টাকা। তাহলে উপরে যোগ করলে আমরা পাচ্ছি 3850 টাকা, আর নিচে 10, সমান কত? 385 টাকা, ঠিক আছে? এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে আমরা 2 নাম্বারটা করে ফেললাম।
আসলে পরেরটা দেখি 3 নম্বরে কি আছে। 3 নম্বর হচ্ছে এখানে কিছু খালি ঘর আছে, আমাদের এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। ওকে, দেখো 1 নম্বরে কি আছে, 8 ভাগ 9 ভাগ 2 ভাগ 3। তাহলে উপরে কত লেখা যায়, 8 ভাগ 2, নিচে লেখা যায় 9 ভাগ 3। 8কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 4, আর 9কে 3 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 3। তাহলে প্রথমটার অ্যান্সার কত, 4 ভাগ 3। 2 নম্বরটা দেখে আসো, 12 ভাগ 25 ভাগ 1 সমস্ত 5 ভাগের 1। তাহলে 12 ভাগ 25 এখানে কি লেখা যায়, উপরে হচ্ছে 12 আর নিচে হচ্ছে 25 ভাগ, এটাই কত লিখবো দেখো, 1 সমস্ত 5-এর 1 মানে কি, 5 1 5 যোগ হবে এই 1, তাহলে কত হচ্ছে, উপরে 6 আর নিচে হচ্ছে 5। ঠিক আছে, শেষ হয়নি। এখন আমরা উল্টিয়ে দিব, বাম প্রথমে যা ছিল তাই, 12 ভাগ হচ্ছে 25। যখন আমরা উল্টিয়ে দিব তখন কি হচ্ছে, এই লবটা চলে যাবে হরে আর হর চলে আসবে লবে। তাহলে উপরে যাবে এখন 5 আর নিচে যাবে এখন 6। তাহলে এখন দেখো কাটাকাটি করা যায়। কাটাকাটি যদি আমরা করি, তোমাদের কাটাকাটি করে দেখাই কত পাওয়া যাচ্ছে। 6 দ্বারা কাটলে থাকে 1, একে 6 দ্বারা কাটলে থাকে 2, 5 দ্বারা কাটলে থাকে 1, 5 দ্বারা কাটলে থাকে 5। তাহলে উপরে থাকছে কত, 2 আর নিচে থাকছে হচ্ছে 5। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, 3 নাম্বারটা দেখি, 8 ভাগ 5 ভাগ 4 ভাগ 15 সমান 8 ভাগ হচ্ছে 5, উল্টিয়ে গেছে যেহেতু গুণ করেছি, তার মানে 15 ভাগ হচ্ছে কত, 4। ওই যে কাটাকাটি করি, 5 দ্বারা কাটলে 1, 5 দ্বারা কাটলে 3, 4 দ্বারা কাটলে 1, 4 দ্বারা কাটলে 2। উপরে থাকছে কত, 3 দুগুণা 6 আর নিচে থাকছে 1, 6 ভাগ হচ্ছে 1। 4 নাম্বারটা দেখি, 32 ভাগ 12 ভাগ হচ্ছে 2 সমস্ত 3 ভাগের 2 সমান, উপরে যা আছে তাই, মানে উপরে হবে কত আমাদের 32 হবে, আর নিচে হচ্ছে কত 12 ভাগ, দেখো 2 সমস্ত 3 ভাগের 2 মানে কত, 3 দুগুণা 6 যোগ হচ্ছে 2, তার মানে 8 আর নিচে হচ্ছে 3 গেল। এখন গুণ করবো ভাগটাকে, তাহলে যা ছিল তাই লিখি, 32 ভাগ 12, দেখো ভাগ ছিল কত, 8 ভাগ 3, তাহলে গুণ করলে কত হবে, 3 ভাগ 8। এবার আসো কাটাকাটি করি, 3 দ্বারা কাটলে হচ্ছে 1, 3 দ্বারা কাটলে 4, 8 দ্বারা কাটলে 1, 8 দ্বারা কাটলে 4। উপরেও থাকে 4, নিচেও থাকে 4। ঠিক আছে, আবার এই 4কে কাটা যায় 4 দ্বারা, এই 4কে কাটা যায় 4 দ্বারা, তাহলে উপরেও থাকে 1, নিচেও থাকে 1। এটাই হচ্ছে অ্যান্সার। তারপর আসে 5 নাম্বারটা দেখি, 11 ভাগ 13 ভাগ 11 ভাগ 13। তো লিখি আমরা 11 ভাগ হচ্ছে 13, ভাগটা এখন গুণ করে দিব, তাহলে উপরে যাবে এখন 13, নিচে আসবে 11। দেখো এই 11 11 কাটা, এই 13 13 কাটা, উপরেও থাকে 1, নিচেও থাকে 1। ঠিক আছে, 6 নাম্বারটা দেখি, 3 সমস্ত 5-এর 1 ভাগ 5 ভাগের 2। তাহলে 3 সমস্ত 5-এর 1কে কী লেখা যায়, 3 5 15 যোগ হচ্ছে 1, তার মানে উপরে থাকবে 16 আর নিচে থাকবে হচ্ছে কত, 5। তারপর এখানে ভাগ যা ছিল তাই, 2 ভাগ হচ্ছে 5। এখন এটাকে আমরা গুণ করে দেব, তাহলে উপরে ছিল কত, 16 ভাগ ছিল 5, আর 2 ভাগ 5 এখন কি হবে, 5 ভাগ 2। এই 5 5 কাটা, 2কে 2 দ্বারা কাটলে থাকে 1, 16কে 2 দ্বারা কাটলে থাকে 8। তাহলে অ্যান্সার কত, 8 ভাগ হচ্ছে 1। ঠিক আছে, এরপর 7 নাম্বারটা দেখি, 20 ভাগ 45 ভাগ খালি ঘর, তারপর হচ্ছে পুরোটা খালি ঘর আছে, তোমরা কীভাবে করবে খেয়াল করো। এখানে যদি আমরা 20 ভাগ 5 লিখি, আর এখানে যদি আমরা 45 ভাগ 9 লিখি, তাহলে কী দাঁড়াচ্ছে, 20 ভাগ হচ্ছে এখানে 5 উপরে, 45 ভাগ হচ্ছে 9। কত পাচ্ছি আমরা, 20কে 5 দ্বারা ভাগ করলে থাকে 4, 45কে 9 দ্বারা ভাগ করে থাকে 5। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে এখানে 5 আর 9 হবে কীভাবে বুঝবে, তোমাদের দেখতে হবে এখানে যে 4 ছিল, 20কে কত দ্বারা ভাগ করলে 4 আসে, 4-এর নামতে পড়বে 4 5 20, তার মানে এখানে 5 হবে, এখানে 5 হওয়া মানে এখানেও 5। সেমভাবে 45কে কত দ্বারা ভাগ করলে 5 আসে, 5-এর নামতে পড়ো 5 নং 45, তার মানে 9 দ্বারা ভাগ করতে হবে, এখানেও 9 এখানেও 9। ঠিক আছে, আরেকটা বাকি আছে 8 নাম্বারটা, এটা দেখি তাহলে আমাদের শেষ। দেখো 8 নাম্বারটা হচ্ছে কত আছে, ভাগ আছে প্রথমে, তারপর 2 ভাগ 25, তারপর খালি ঘর ইন্টু দিলে উল্টিয়ে গেছে 25 ভাগ 2, তার মানে হচ্ছে 3 ভাগ 4। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এখানে যে কীভাবে কত দ্বারা গুণ করলে আমাদের হচ্ছে উপরে কাটাকাটি করার পর 3 থাকবে আর নিচে 4 থাকবে। তাহলে এখানে যদি আমরা 3 লিখি, দেখো নিচ থেকে শুরু করলাম, এখানে 3 আর এখানে যদি আমরা 50 লিখি, এখানে কী দাঁড়াচ্ছে, কাটাকাটি করলে 2 পাচ্ছি, এখানে পাচ্ছি 1, তার মানে 3 আর 2 দুগুণা 4, এটাই কিন্তু পাচ্ছি। তাহলে 3 আর 50 বসালাম, তাহলে এখানে আমরা 3 আর 50 বসিয়ে দিই সব জায়গায়, আমাদের অঙ্ক কিন্তু শেষ। 3 এখানে হচ্ছে কত, 50, এখানে হচ্ছে 3, এখানে 50। ঠিক আছে, এ হচ্ছে আমাদের খালি ঘর পূরণ করার নিয়ম। আমরা খালি ঘর পূরণ করলাম। এরপর দেখো তোমাদের বইয়ে একটা অঙ্ক আছে এখানে, যে সুবর্ণপুরে বাঁশিওয়ালা গল্প আছে একটা। এই গল্পটা পড়ছি না, তোমাদের বইয়ে যেহেতু আছে তোমরা হচ্ছে বই থেকে দেখে নেবে। আমরা এখানে যে খালি ঘরগুলো আছে, খালি ঘরগুলো এখান থেকে পূরণ করে দিই, তাহলে হচ্ছে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। ঠিক আছে, আর তারপর আমাদের যে প্রশ্ন চেয়েছিল যেটা, সেটা আমরা দেখব। তাহলে দেখো সুবর্ণপুরে বাঁশিওয়ালা গল্পটা পড়ার পর আমাদের প্রথম যে খালি ঘরটা আছে, আমি যদি 50টি স্বর্ণমুদ্রা পাই তাহলে বৃদ্ধাকে দিতে হবে কতটি।
তাহলে বৃদ্ধাকে দিতে হবে কয়টি? 5টি। ঠিক আছে, এটা অ্যান্সার হবে কত? প্রথমটার 5। তারপরে যে খালি ঘরটা আছে, আমি যদি 50টি স্বর্ণ মুদ্রা পাই তাহলে মুচিকে দিতে হবে কয়টি? মুচিকে দিতে হবে 10টি। আরেকটা খালি ঘর আছে, আমি যদি 50টি স্বর্ণ মুদ্রা পাই তাহলে ধনী ব্যক্তিকে দিতে হবে কয়টি? ধনী ব্যক্তিকে দিতে হবে কয়টি? 10টি। এই তো খালি ঘরগুলো। ঠিক আছে, এবার আমরা প্রশ্নগুলো দেখি। 4টা প্রশ্ন ছিল যে বুড়িমা কয়টি স্বর্ণ মুদ্রা পাবে, মুচি কয়টি স্বর্ণ মুদ্রা পাবে, ধনী ব্যক্তি কয়টি স্বর্ণ মুদ্রা পাবে, আর বসিরের কাছে অবশিষ্ট কয়টি স্বর্ণ মুদ্রা থাকবে। তাহলে প্রথমটা দেখি আমরা, বুড়িমা কয়টি স্বর্ণ মুদ্রা পাবে? বুড়িমা পাবে হচ্ছে 100 এর কত অংশ? 10 ভাগের 1 অংশ পাবে বুড়িমা। ঠিক আছে, 100 এর 10 ভাগের 1 অংশ। এখন এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে 100 গুণ হচ্ছে কত? 10 ভাগের 1। তাহলে দেখো আমরা হচ্ছে কাটাকাটি যদি করি, 10 দ্বারা কাটলে থাকবে কত? উপরে 10 আর নিচে থাকবে হচ্ছে 1। তার মানে কয়টা? বুড়িমা পাচ্ছে কত? 10টি। ঠিক আছে, এবার আসি দেখি খ নাম্বারে, মুচি কয়টি স্বর্ণ মুদ্রা পাবে? মুচিরটা হচ্ছে কত? 100 এর 10 ভাগের 2 অংশ। এই কথার মানে হচ্ছে কত? 100 গুণ হচ্ছে 10 ভাগের 2। ঠিক আছে, তো কাটাকাটি করি, 10 দ্বারা কাটলে 1, 10 দ্বারা কাটলে থাকে হচ্ছে এখানে 10, 10 দুগুণা 20। তাহলে মুচি স্বর্ণ মুদ্রা পাবে কয়টি? 20টি। তারপর কামার এটা দেখি, দেখো সরি ধনী ব্যক্তিটা দেখি, ধনী ব্যক্তি স্বর্ণ মুদ্রা পাবে কয়টি? ধনী ব্যক্তি পাবে হচ্ছে 100 এর 5 ভাগের 1 অংশ। 100 এর 5 ভাগের 1 অংশ। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে 100 গুণ 5 ভাগের 1। দেখো 100কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 20। তার মানে এই ধনী ব্যক্তি পাচ্ছে কয়টি? 20টি স্বর্ণ মুদ্রা। তাহলে বসির কয়টা পাবে? দেখো বসিরের কাছে অবশিষ্ট কয়টি স্বর্ণ মুদ্রা থাকবে? যেহেতু মোট স্বর্ণ ছিল 100টা, এর মধ্যে সে বুড়িকে দিল, বুড়িমাকে দিল 10টা, তারপর মুচিকে দিল 20টা, আর ধনী ব্যক্তিকে দিল 20টা। তাহলে তো বাকি থাকছে কয়টা? দেখো 100 বিয়োগ হচ্ছে, এগুলো যোগ করলে পাবে না 50। তার মানে তার কাছে বাকি আছে 50টি স্বর্ণ মুদ্রা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু 4টা প্রশ্নেরই অ্যান্সার করে ফেললাম। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের তোমাদের গণিত বইয়ের 4র্থ অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর, একক কাজ, জোড়াই কাজ বা দলগত কাজ কীভাবে থাকতে পারে কাজগুলো, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। আমরা আগামী পর্বে 5ম অধ্যায় নিয়ে আলোচনা করব। সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।